আজকে এখানে যখন সমবেত হয়েছি তখন মনটা একটু ভারাক্রান্ত। কোচবিহার জেলার মেখলিগঞ্জে আমাদের একটি ছোট্ট 11 বছরের বাচ্চা মেয়ে, তাকে একটা 60 ঊর্ধ্ব বা তারও আরো বেশি হবে বয়স্ক বৃদ্ধ তাকে ধর্ষণ করেছে। সেই লোকটার নাম হচ্ছে, আসামির নাম হচ্ছে এনামুল মিয়া। তিনি, তার ছবিটাও আপনি দেখবেন জামালদহে। দেখুন, একে দেখুন। এই লোকটা 11 বছরের, খুঁজলে হয়তো দেখা যাবে এর সঙ্গে রোহিঙ্গা বা বাংলাদেশি মুসলমানদের যোগাযোগ রয়েছে এবং এরা পশ্চিমবঙ্গটাকে ধ্বংস করার জন্য যা যা করার সব করছে। আর আমরা অবাক হয়ে যাই, এখানকার পুলিশ প্রশাসন, রাজ্য সরকার এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করে না। আপনি 2019 সাল থেকে উপর্যুপরি দেখবেন পরপর কয়েকটা ঘটনা। প্রথমে সিএ আইন যখন এলো, তাকে এই মুখ্যমন্ত্রী এনআরসি নাম করে খেপিয়ে দিয়েছিল এদের। সেদিন মালদার শামসি থেকে একেবারে সাঁতরাগাছি উলবেড়িয়া পর্যন্ত গোটা রাজ্যে আগুন জ্বালানো হয়েছে। জাতীয় সড়ক, রেল লাইন, হাজারদুয়ারির মতো ঐতিহ্যপূর্ণ রেলকে পর্যন্ত জিয়াগঞ্জ, আজিমগঞ্জে পুড়িয়ে দেওয়া হয়েছে। শুধু 19 থেকে নয়, গত সপ্তাহে যেদিন মাননীয় প্রধানমন্ত্রী মালদা সফরে এসেছিলেন, তার আগের দিন 16 এবং 17 পরপর দুদিন বেলডাঙ্গাতে একই দৃশ্য জাতীয় সড়ক এবং ট্রেন লাইনে আপনারা দেখেছেন। পরে প্রমাণ হয়েছে ঝাড়খণ্ডে যিনি, যাকে মেরে ফেলা হয়েছে বলে প্রচার করে হিন্দুদের হোটেল ভাঙল, ট্রেন লাইন ভাঙল, জাতীয় সড়ক অবরুদ্ধ রাখলো 6 ঘন্টা। এ রাজ্যে সরকার আছে, পুলিশ আছে। তারপরে গতকাল আরেক তৃণমূলের বর্ধমানের কাউন্সিলরের নেতৃত্বে বর্ধমান রেল স্টেশনে এসআইআর নিয়ে কোথায় কোথায় রেল আটকাও, জাতীয় সড়ক আটকাও। কোথাও মাইক্রো অবজারভারকে মারছে, কোথাও ধর্ষণ করছে নাবালিকা কন্যাকে, আবার কোথাও ভারতীয় জনতা পার্টির কালনার সোশ্যাল মিডিয়া ইনচার্জ একজনের নাম 3 জায়গায় ভোটার লিস্টে আছে। কালনা পৌরসভার 2টো জায়গায় আছে আর নবদ্বীপে আছে। কেন তুমি 7 নম্বর ফর্মে অভিযোগ করেছ, তাকে রক্তাক্ত করছে? এগুলো হচ্ছে কেন জানেন? আমরা যারা রাষ্ট্রবাদী বা সনাতনী, আমরা সবাই ঐক্যবদ্ধ হতে পারছি না। ঐক্যবদ্ধ আপনাকে হতে হবে, এছাড়া আমাদের কোনো হিন্দুদের যাওয়ার কোনো জায়গা নেই। আর এই মুখ্যমন্ত্রীর নেতৃত্বে এরা সব সময় মতুয়া ধাম, ঠাকুরনগর, ঠাকুরবাড়িতে লড়াই লাগিয়ে দাও, বৈষ্ণব সমাজের মধ্যে লড়াই লাগিয়ে দাও, নমশূদ্রদের মধ্যে লড়াই লাগিয়ে দাও, আদিবাসী কুর্মী লাগিয়ে দাও, পাহাড়ে লেপচা, ভুটিয়া, তামাং, রাই 11টা বোর্ড করে ভাগ করো। কাউকে বলবেন তুমি হিন্দি ভাষী, কাউকে বলবেন তুমি বাংলা ভাষী। এই মুখ্যমন্ত্রীর মুখ থেকে কখনো শুনেছেন যে মেটিয়াবুরুজের মুসলমানরা উর্দুতে কথা বলে আর নদিয়ার চাপড়া করমপুরের
মুসলমানরা বাংলায় কথা বলে শুনতে পাবেন না? বলবে ও তো গুজরাটি, ও তো উড়িয়া, ও তো অসমিয়া, ও তো বিহারি। এই করে আমাদের রাষ্ট্রবাদী এবং সনাতনীদেরকে বিভক্ত করতে চায়। বন্ধু, আপনি বলুন তো, কালীগঞ্জের বুথগুলো দেখুন, একসঙ্গে যদি 100-র মধ্যে 90টা ভোট ওদের দেয়, আমরা কেন পশ্চিমবাংলার হিন্দুরা 100-র মধ্যে 90টা ভোট আমরা সনাতন সংস্কৃতিকে যারা বাঁচাতে চায়, ভারতীয় সংস্কৃতিকে যারা বাঁচাতে চায়, সেই ভারতীয় জনতা পার্টিকে ভোট দেব না? গত লোকসভা নির্বাচনে এই এলাকায় আপনারা অনেক ঐক্যবদ্ধ। আপনাদের মাধ্যমে আমি রাজ্যের সমস্ত রাষ্ট্রবাদী এবং সনাতনীদের কাছে প্রার্থনা করব যে 54% ঐক্যবদ্ধ হয়েছেন আপনারা। আপনারা যদি 80-85% ঐক্যবদ্ধ হন, যা মালদা জেলার উত্তরে হয়েছে, তাহলে দেখবেন পশ্চিম বাংলায় এই নজরুল মিয়ারা কোন কন্যা বোন দিদিদের দিকে তাকাতে পারবে না। কথায় কথায় রাস্তা অবরোধ, জাতীয় সড়ক অবরোধ, ট্রেন থামিয়ে দেওয়া, পাথরবাজি করতে পারবে না। আপনারা ভারতীয় জনতা পার্টিকে আনতে গেলে হিন্দু শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে, কারণ এটা রাষ্ট্র নির্মাণ এবং আমাদের এই পশ্চিমবঙ্গকে রক্ষা করার লড়াই। অত সহজে আমরা বাঙালি হিন্দুদের হোমল্যান্ড পশ্চিমবঙ্গ পাইনি। 1947 সালে 20 জুন পশ্চিমবঙ্গ বিধানসভা, এখন যার নাম তখন আইনসভা, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি আর বাইরে স্বামী প্রণবানন্দ, তাদের লড়াইতে আমরা পেয়েছি। নইলে মোহাম্মদ আলী জিন্নাহ চেয়েছিলেন সমগ্র কলকাতা সহ অবিভক্ত বঙ্গকে তিনি নিয়ে যাবেন পাকিস্তানে। এই নদিয়া জেলার অনেক অংশে 17ই আগস্ট স্বাধীনতা দিবস পালন করা হয়, 15 তারিখ হয় না। তার কারণ আমরা প্রথমে পাইনি কৃষ্ণগঞ্জ সহ অনেক জায়গা আছে, বাংলাদেশ বর্ডার তীরবর্তী এলাকার অনেক মৌজা গ্রাম। এখানেও কৃষ্ণনগরের তৎকালীন রানীমা আর ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির লড়াইতে আমরা এই জায়গাগুলো ছিনিয়ে এনেছিলাম হিন্দুদের হোমল্যান্ড বলে। প্রার্থীদের কেউ কি ভালোবেসে বাংলাদেশ থেকে এসেছেন? অবিভক্ত পাকিস্তান থেকে কেউ এসেছেন? এক কাপড়ে বাঁচার জন্য এসেছেন। বিভীষিকাময় দেশভাগ, কংগ্রেসের কলঙ্কময় অধ্যায়। আজকে দেশ যদি ভাগ না হতো, তাহলে এই যে জামাতিরা ওখানে বসে গোটা বাংলাদেশে হিন্দুদের শেষ করে দিয়েছে। দীপুচন্দ্র দাস জ্যান্ত লোককে পোড়াচ্ছে। বাংলাদেশে দুর্গাপূজার সময় বলে দেওয়া হয়েছে এই সময় আজান হবে, তোমরা ঘন্টা বাজাবে না, তোমরা মাইক বাজাবে না, ঢাক বাজবে না। আমাদের পঞ্জিকা মা কালীকে প্রিজনে তুলল পিসিমনির পুলিশ। যারা বেলডাঙ্গা হলে, ধুলিয়ান শামশেরগঞ্জ হলে, যে পুলিশ টেবিলের নিচে ঢোকে শাটার নামিয়ে দেয়। এখানে যখন বেথুয়া, নাকটিপাড়া, টিকি খুঁজে পাওয়া যায়নি, তারা মা কালীকে প্রিজন ভ্যানে তুলল। জগদ্ধাত্রী পূজায় মূর্তি ভাঙল, মন্দির বাজারে কুলপিঠে বজরংবলীর মূর্তি ভাঙল। এই সরস্বতী পুজোর মেদিনীপুরের বৈশাদল, নদিয়া জেলার কৃষ্ণনগরে যারা দেবী মূর্তি বানাচ্ছিলেন, সব মূর্তি ভেঙে তছনছ করে দিল।
গত বছর দুর্গাপূজার ফারাক্কার মহেশপুরে বাংলাদেশের হাওয়া ঢুকলো নির্ঘণ্ট। এই সময় ঘন্টা বাজবে না, চণ্ডী পাঠ হবে না, ঢাক বাজবে না। আমি করলাম টুইট, পুলিশ গেল, বলে বিপদ আসন্ন, ব্যানারটা সরাও। এসবই হবে যতক্ষণ এখানে জামাতিদের সরকার থাকবে। আপনাদের বদলাতে হবে। রামায়ণের কথা পড়েছেন, রামায়ণের যিনি অনুবাদক তার মূর্তি প্রতিষ্ঠা করে তার স্মৃতি বিজড়িত স্থানে দাঁড়িয়ে সনাতনীদের ঐক্যের প্রার্থনা করব। এই তোষণের রাজনীতি থেকে বাংলাকে বাঁচানোর শপথ নিতে বলবো। গীতার অমোঘ বাণী, ধর্ম রক্ষতি রক্ষিত বলবো। আর ধুলিয়ান নয়, আর শমশেরগঞ্জ নয়, আর মোথাবাড়ি নয়, আর মহেশতলা নয়, আর বেলডাঙ্গা নয়। আমাদের ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে। আজকে সনাতনীদের এই বিপুল সম্মেলনের মধ্য দিয়ে প্রভু শ্রী চৈতন্যদেবের নগর নদিয়া নগরে আপনাদের সকলকে আরেকবার প্রণাম কৃতজ্ঞতা জানাই, ঐক্যবদ্ধ হওয়ার প্রার্থনা জানাই এবং ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানাবো। কেন? তিনি কি করেছেন? শ্যামাপ্রসাদ মুখার্জির আত্মবলিদান, তিনি কাশ্মীরে যে ধারা 370-35 তার যে শপথ ছিল, আমাদের দেশে দুটো পতাকা ছিল, আর ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি বলেছিলেন এক দেশ এক নিশান, এক বিধান, এক প্রধান। এটা ছিল ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির স্লোগান। মোদিজি 370-35 হাঁটিয়ে দেশে দুটো পতাকাকে সরিয়ে দিয়ে একটাই পতাকা রেখেছে, যেটা আগামীকাল উঠবে প্রজাতন্ত্র দিবসে, জাতীয় পতাকা। কেন মোদিজিকে প্রণাম করব? নরেন্দ্র মোদিজি একদিকে বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের বের করানোর জন্য বলছেন, অমিত শাহজি পাটনাতে বলছেন পহলে ডিটেক্ট অর্থাৎ চিহ্নিত করো, তারপরে ডিলিট করো, তারপরে ডিপোর্ট করো। এই যে ভোটার তালিকা, ফাইনাল তালিকা বেরোনোর পরে দেখবেন ডিটেক্ট হয়ে গেছে, ডিলিট হয়ে গেছে। আর এপ্রিলে বিজেপি এলে বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের রাস্তা দেখাবো আমরা। যে পথে এসেছ ওই পথে ব্যাক টু দি প্যাভিলিয়ন। ইলেকশন কমিশন কার্বলিক অ্যাসিড ঢেলে দিয়েছে গর্তে, সব সাপ এখন বেরিয়ে এসেছে রাস্তায়। হ্যাঁ, আপনাদের কারো কারো কাছে নোটিশ আসছে, নামের ভুল। হিন্দুরা বিচলিত হবেন না, হবেন না। এটা ইলেকশন কমিশনের কোনো দোষ নেই। 90,000 বিএলও দিয়েছে রাজ্য সরকার, ডাটা এন্ট্রি অপারেটর দেয়নি। বিএলওদের অনেকেরই ভুলের জন্য, স্পেলিং ভুলের জন্য আজকে আপনারা ডাক পাচ্ছেন। একটু সহযোগিতা করুন। এটা পরিচ্ছন্ন করার লড়াই, এটা ডিটেক্ট এবং ডিলিট করার লড়াই, অভারতীয়দের রাস্তা দেখানোর লড়াই। তাই আপনাদের সবার সহযোগিতা করা উচিত, একটু অসুবিধা হলেও মেনে নেওয়া উচিত, এই আবেদন করব। কেন মোদিজিকে প্রণাম করব? 492 বছর পরে অযোধ্যার রাম মন্দির, আমাদের স্বপ্ন। 3.5 লাখ হিন্দু শহীদ হয়েছে, 85 বার আক্রমণ করেছে, রাম মন্দির হয়েছে। নরেন্দ্র মোদীজি প্রধানমন্ত্রী না থাকলে রাম মন্দির কোনদিন হতো না, যতই সুপ্রিম কোর্ট অর্ডার দিক না কেন। তাই মোদীজিকে প্রণাম করব। আদি গুরু শঙ্করাচার্যের সমাধিস্থল পুনর্নির্মাণ, কাশী বেনারসের
নতুন করে সাজানো উজ্জয়িনীর মহাকাল মন্দিরকে নবরূপ দেওয়া, এটা নরেন্দ্র মোদীজি ছিল বলে মোদী হ্যাঁ তো মুমকিন হ্যায় সনাতন সংস্কৃতি বেঁচে আছে। কানাডা থেকে মা অন্নপূর্ণার মূর্তিকে ফিরিয়ে এনে সম্মানের সঙ্গে স্থাপন করার কাজ নরেন্দ্র মোদীজি করেছেন, আর কেউ করতে পারেনি। তাই মোদীজির সঙ্গে সম্মানের সঙ্গে স্থাপন করার কাজ নরেন্দ্র মোদীজি করেছেন, আর কেউ করতে পারেনি। তাই মোদীজির সঙ্গে সমস্ত রাষ্ট্রবাদীরা আমরা সবাই থাকব। আর একটা কথা বলে শেষ করব, কে কে চান পশ্চিম বাংলার মাটিতে বাবরের নাম লেখা হোক? চান নাকি? চান না তো? মমতা ব্যানার্জি থাকলে বাবরের নাম লেখা হবে, অলরেডি শিলান্যাস হয়ে গেছে। মমতা ব্যানার্জি ছাড়া আর যারা ঘুরে বেড়াচ্ছে, হুমায়ুন কবির, নৌসাদ সিদ্দিকীরা, তারা যদি কোনোভাবে আসে বা নিয়ন্ত্রক হয় তাহলেও বাবরের নাম লেখা হবে। আজ যদি বিজেপি আসে, হিন্দু মন্দির বানাবে, মুসলিম মসজিদ বানাবে, শিখ গুরুদ্বারা বানাবে, উই হ্যাভ নো অবজেকশন। মোগল পাঠানের নাম লিখতে দেব না, লিখতে দেব না। বিজেপিকে আনলে বাবরের নাম মোছা হবে, শুধু বাবর নয়, যত মোগল পাঠানের নাম আছে, আকবর, শাহজাহান, ঔরঙ্গজেব, হুমায়ুন, সবার নামই মোছা হবে। কারণ এরা কেউ ভারতীয় নয়, এরা হানাদার। মন্দির ভাঙতে, ধর্ম পরিবর্তন করতে, আমার মা বোন বেটির ইজ্জত নেওয়ার জন্য এসেছিল। এদের নাম স্বাধীন ভারতে আর এই বঙ্গভূমিতে আমরা লিখতে দেব না, দেব না, দেব না। সবাই ভালো থাকবেন। অনেক বলে দিয়েছি, আবার দেখা হবে। 5 বার হয়ে গেল এখানে। পঞ্চায়েতে এসেছি, আমার মাটি আমার এতে এসেছি, বিধানসভায় এসেছি, তারপরে আমাদের গিরিরাজ সিং বস্ত্রমন্ত্রীর সঙ্গে সরকারি অনুষ্ঠানে এসেছি, আজকে পঞ্চায়েত সমিতির অনুষ্ঠানে এলাম মহাকবি কীর্তিবাস ওঝার মূর্তি উন্মোচন করার জন্য। আপনারা সবাই আমার প্রণাম নেবেন। গৌরনিতাই প্রেমানন্দের, গৌরনিতাই প্রেমানন্দের, গৌরনিতাই প্রেমানন্দের। নদিয়ার সভামঞ্চ থেকে শুভেন্দু অধিকারী আরও একবার পরিবর্তনের ডাক এবং হিন্দু ঐক্যের বার্তাই তুলে ধরলেন। যে ছবিটা এবং যে বক্তব্য আপনাদের সামনে আমরা তুলে ধরলাম, বাংলা সরকারের বদল দরকার। বাবু এই জেলায় দুটো সত্যব্রত বাবু ছিলেন, এক তো 98-তে প্রথম এমপি, কেন্দ্রীয় মন্ত্রী সত্যব্রত বাবু, তিনি জলুবাবু। উনি, ওনার বাড়িতে আমার যাতায়াত আছে, গোপাল মুখার্জির সঙ্গে আমার, উনি আমাকে আশীর্বাদ করেন ওনার ছেলে। আর আরেক সত্যব্রত বাবুর সঙ্গে আজ পরিচয় হলো, আমি প্রণাম জানাই। রাজ্যের আইন শৃঙ্খলা সম্পূর্ণভাবে তলানিতে। তৃণমূল বিভাজনের রাজনীতি করছে। ঐক্যবদ্ধ হওয়ার প্রার্থনা জানাই এবং ঐক্যবদ্ধ হওয়ার সময় চলে এসেছে। বাংলায় সরকার বদলানোর দরকার এবং সেই সরকার বদলাবে রাজ্যের মানুষ। ওই ছবি চোখে দেখা যায় না, আমি সকালে দেখেছি, মানে খুব খুব মানে সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন রাজ্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং ফুলিয়ায় রয়েছেন তিনি, নদিয়ার ফুলিয়ায়। কিছুক্ষণ আগে আপনাদেরকে এই ছবি দেখিয়েছিলাম। কীর্তিবাসের মূর্তি উন্মোচন করেন, শ্রদ্ধা নিবেদন করেন এবং সেই পূর্ণভূমিতে আজ শুভেন্দু অধিকারী। চালালে এই অবস্থা। আমি গত পরশুদিনই বলেছি, ইলেকশন কমিশনের ফুল বেঞ্চের উচিত সুপ্রিম কোর্টে চলে যাওয়া, সেখান থেকে স্পেসিফিক অর্ডার এনে একদম এই গুন্ডাদের সোজা করে দেওয়া উচিত। বলুন বলুন। দাদা আরেকটা প্রশ্ন রাখবো। আমার একটা প্রশ্ন, আজকে বলছেন মুখ্যমন্ত্রী ভোটার ডে পালন করছে ইলেকশন কমিশন, অথচ ইলেকশন কমিশন বিকামে হিজ মাস্টার ভয়েস। তারা শুধুমাত্র পাপেট হিসেবে কাজ করছে, বিজেপির পাপেট হিসেবে কাজ করছে। কে বলছে? চিফ মিনিস্টার। ওনার অসুবিধা হচ্ছে, আরই জানতাম না। ক্যামেরা বন্ধ করেছে, আমার কাছে প্রমাণ আছে।
7 দফাতে 4,000 4,500। এইখানে নদিয়া জেলাতে পঞ্চায়েত ভোটে ব্যালট গিলে ফেলেছিল তৃণমূলের লোক, হ্যাঁ কি না? ওরা ভোটারদের বোধ করছে, ভোটারদেরকে বিশ্বাস করে নাকি ওরা? এই কদিন আগে যে মুকুটমণি জিতেছে, এটা ভোট হয়েছিল নাকি? ভোট হয়েছে। এই যে জগন্নাথ দাস জেতার পরে এমপি পদ রেখে এমএলএ পদ ছাড়লো। 21-এ উপনির্বাচন হয়েছিল শান্তিপুরে, নিরঞ্জন বিশ্বাস দাঁড়িয়েছিল, 60,000 ভোটে লুট করে হারিয়ে দিয়েছিল। ওখানে 30,000 লিড নিয়েছে 24 সালে জগন্নাথ সরকার। এরা ভোটারদেরকে বিশ্বাসই করে না, এরা কি ভোটাধিকার দিবস পালন করে? উনি বলছেন যে খালি ভারতীয় ভোটারদের, আমাদের বাংলায় ভোটারদের নাম কাটার জন্য মরিয়া হয়ে গেছে কমিশন। মরিয়া হয়ে গেছে কমিশন বাংলাদেশি মুসলিম ভোটারদের নাম কাটার জন্য, আর খালা ওই জন্য বিচলিত, চিন্তিত। খালা তার ছেলে মেয়ে নাতি পুতির জন্য চিন্তিত। কেউ খালা বলে, কেউ আপা বলে, কেউ বুবু বলে, কেউ ফুফু বলে। অভিষেক বন্দ্যোপাধ্যায় আটকাতে ফের উস্কানি তৃণমূলের, ব্লকে ব্লকে হাসপাতালে সদ্যজাতর মাথা নিয়ে ঘুরছে কুকুর এবং ভয়ঙ্কর চিত্র, ওই ছবি দেখা যায় না। আমি অনেক আগে পেয়েছি সকালে। শিক্ষাটার জলাঞ্জলি তাহলে কি স্বাস্থ্য অনেক আগে জলাঞ্জলি গেছে। হসপিটালে যেদিন অভয়া রেপ এবং খুন হয়েছে হসপিটাল প্রিমিসেসের মধ্যে, সেদিনই তো লোক জেনে গেছে যে কোনো হসপিটাল সুরক্ষিত নয়, যে হসপিটালে ডাক্তার বোন সুরক্ষিত থাকে না। দুর্গাপুর আইকিউ সিটিতে মেডিকেল কলেজের সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট সুরক্ষিত থাকে না। সেই হসপিটালে আপনি কি করে ভাবেন যে রুগীরা সুরক্ষিত থাকবে? এই জন্য প্রত্যেক মাসে 20 লক্ষ করে রোগী পশ্চিমবঙ্গ ছেড়ে কখনো ভেলোর, মুম্বাই টাটা সেন্টার, দেবী সেটির বাঙ্গালোরে চলে যায়, এখানে চিকিৎসা করাতে পারে না। তাদের টাকা দিয়ে করাতে হয়, তার কারণ উনি আয়ুষ্মান ভারত এখানে চালু করেননি। আর স্বাস্থ্য সাথীর ভুয়া কার্ড পশ্চিমবঙ্গের বাইরে কোথাও চলে না, পশ্চিমবঙ্গেও চলে না। রানীচকের ঘটনাটাকে কি বলবেন দাদা? রানীচকে যে ঘটনাটা তৃণমূল ঘটালো কালকে, সেটাকে কি বলবেন? এইটা হঠাৎ করে ওদের জিহাদি আক্রমণ। শিডিউল কাস্ট পাড়াতে রাত্রি 12:30টার সময় ঢুকে জিহাদি আক্রমণ হয়েছে। জিহাদি আক্রমণ হয়েছে এবং পুলিশ সুযোগ করে দিয়েছে। তফসিলি মায়েদেরকে অত্যাচার করেছে, 5 জন হসপিটালে গেছেন, 1 জন এখনো ভর্তি আছেন। ওটা কমপ্লিটলি শিডিউল কাস্ট এলাকা, হরিজন পাড়া, যাদেরকে আমরা প্রণাম করি, শ্রদ্ধা করি। তাদের উপরে আক্রমণ করেছে। এটা জিহাদি জঙ্গিদের আক্রমণ, এবং যারা একাধিক মার্ডার কেসে অভিযুক্ত বিভিন্ন সময়, তাদেরকে দিয়ে করিয়েছে। শান্তিপুরে কৃত্তিবাস ট্রাস্ট, তারা 15 বিঘা জমির উপরে অযোধ্যার রাম মন্দিরের আদলে একটা রাম মন্দির তৈরি করেছে। ট্রাস্ট বলছে এর মধ্যে কোনো রাজনীতিক ছোঁয়া থাকবে না, শুধু ভক্তরা মিলে করবে এটা। ঠিক কথা বলেছি তো। সমস্ত হিন্দু মন্দির নির্মাণ হিন্দুদের নিধিতে তৈরি হয়, এবং সেই কারণে এমপি ল্যাড বলুন, এমএলএ ল্যাড বলুন, পঞ্চায়েতের টাকা, সরকারি টাকা, কোনো ধর্মীয় প্রতিষ্ঠান, শুধু মন্দির নয়, মসজিদ, গুরুদ্বারা, গির্জা, চার্চ, কোথাও দেওয়া যায় না। আপনার যখন সোমনাথ মন্দির ভেঙে দিয়েছিল, তারপরে হিন্দুরাই কিন্তু নিধি সংগ্রহ করে সোমনাথ মন্দিরকে পুনর্নির্মাণ করেছিল, তৎকালীন রাষ্ট্রপতিকে উদ্বোধনে ডেকেছিলেন। একইভাবে 500 বছরের সংগ্রামের পরে অযোধ্যার রাম মন্দির যে তৈরি হলো, এটা হিন্দুদের নিধিতে। আপনি 10 টাকা দিয়েছেন, আমি 50 টাকা দিয়েছি, পার্থদা 100 টাকা দিয়েছে, অপর্ণা বোন 200 টাকা দিয়েছে, যার যা সাধ্য অনুযায়ী দিয়েছে। 2,500 কোটি টাকা খরচ হয়েছে, 3,500 কোটি টাকা গোটা পৃথিবীর হিন্দুরা দিয়েছে। অর্থাৎ এই লোকটা যেটা বলেছে, ভক্তর জায়গায় ওই শব্দটা হবে হিন্দুদের নিধিতে তৈরি হবে। কোন হিন্দু মন্দিরে অন্য লোকের অর্থ গ্রহণ করা যায় না। ঠিক কথাই বলেছে। ভক্তের জায়গায়, ভক্ত মানে রাম মন্দিরের ভক্ত তো আর মুসলিমরা হবে না, হিন্দুরাই হবে। গীতা বিতরণ করতে গিয়ে মারধর করা হলো জিতেন্দ্র তিওয়ারিকেও। দুর্গাপুরে জিতেন্দ্র তিওয়ারির উপর আক্রমণ, গীতা বিতরণ করছিলেন, সেখানেও তৃণমূলের লোক এসে ভয় পাচ্ছে হিন্দুদের, হিন্দুদের ভয় পাচ্ছে খালা, ওই জন্য লাগিয়ে দিয়েছে। দাদা, হুমায়ুন কবির বলছে রাম মন্দিরে সাহায্য করতে চান, তিনি রাম মন্দির তৈরিতে সাহায্য করতে চান হুমায়ুন কবির, কি বলবেন? কেউ নেবে না, আমাদের বিধিবিধানে নেই।
উনি যে নামটা লিখেছেন সেই নামটাই বিজেপি এলে মোছা হবে, বাবরের নাম লেখা যাবে না। উনি টাকা আছে মসজিদ বানান না, 100টা বানান, কোনো আপত্তি নেই। বাবরের নাম লিখতে দেবো না। কিছুদিনের মধ্যে রাজ্যে বড় কেলেঙ্কারি আসতে চলেছে। কিছুদিনের মধ্যে রাজ্যের বড় কেলেঙ্কারি সামনে আসতে চলেছে, সেটা আসলে রাষ্ট্রপতি শাসন করা উচিত, নাহলে বন্ধ করতে হবে বলছেন অভিজিৎ গাঙ্গুলি। উনি দীর্ঘদিন ধরে বিচারপতি ছিলেন এবং অত্যন্ত সজ্জন ব্যক্তি, জ্ঞানী ব্যক্তি, এবং দুর্নীতির বিরুদ্ধে লড়াইতে অনেকেই ওনাকে আইকন হিসেবে মনে করেন। ওনার কাছে নিশ্চয়ই স্পেসিফিক কিছু তথ্য আছে, উনি যখন বলেছেন নিশ্চিত সময় মতো করবে। আর আমার সঙ্গে ওনার নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।